অংশ অর্থাৎ মাথা আলাদা হয়ে গেল। মগজের প্যাঁচানো অংশগুলো ছোট ছোট পোকার মতো আশেপাশে ছিটিয়ে পড়ল। শরতের শরীরের কম্পন ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। চোখ খোলা এবং মুখ হা হয়ে ঘাড় কাট করে পড়ে আছে সে। বৃষ্টির পানিতে রক্তগুলো মিশে গেল মাটিতে। চারিদিক রক্তে রঞ্জিত হয়ে গেছে। অবয়বটি সেখানেই ক্ষান্ত হলো না। আরো কয়েকবার কোপ দিল শরতের বুকে, পেটে, গলায়, পায়ে। কোপাতে থাকলো যতক্ষণ না তার মনের আশ মিটে। গড় গড় করে কাঁপতে কাঁপতে কত শতবার কোপ দিল হিসেব নেই। শরতের চোখ খুলে নিচে গড়াগড়ি খাচ্ছে। আরেক চোখ কানের সাথে ঝুলে আছে। গলার হাড্ডি দেখা যাচ্ছে। তার শরীরের বিভিন্ন অঙ্গ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। শরৎকে বিচ্ছিন্ন করা শেষ। মানুষটা জ্বলন্ত চোখে শরতের কাটা দেহের দিকে চেয়ে থাকে। তারপর বসে থেকে শরতের অঙ্গগুলো একত্রিত করে সাজাতে থাকে। ইংলিশে লিখে মাই বাটারফ্লাই। লেখাটা থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছিল। এত ভয়ানক লাগছিল দেখতে, কিন্তু তার কাছে যেন খুবই সাধারণ। সে কুড়ালটা ফেলে পা টেনে টেনে চলে যায়। ঝোপের আড়াল থেকে সবটা লক্ষ্য করছিলেন ইফাজ খান। তার শরীর কাঠ হয়ে গেছে। কিছুই টের পাচ্ছিলেন না তিনি। রক্ত যেন নেই শরীরে। হাত পা থরথর করে কাঁপছে তার। শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে গেছে ভয়ে। মাথা চক্কর মেরে উঠল। এক্ষুনি যেন ঘুরে পড়বেন। গাছের সাথে হাত ঠেকিয়ে নিজেকে সামলান। এত ভয়ানক দৃশ্য দেখার আগে তার মৃত্যু হলো না কেন? কিছুই টের পাচ্ছিলেন না তিনি। রক্ত যেন নেই শরীরে। হাত পা থরথর করে কাঁপছে তার। শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে গেছে ভয়ে। মাথা চক্কর মেরে উঠল। এক্ষুনি যেন ঘুরে পড়বেন। গাছের সাথে হাত ঠেকিয়ে নিজেকে সামলান। এত ভয়ানক দৃশ্য দেখার আগে তার মৃত্যু হলো না কেন? ঠান্ডা বাতাস শরীরের প্রতিটি লোমকূপে আঘাত হানতেই ইনানের হুঁশ ফিরে। পিটপিট করে চোখ খুলে সে। ঘোলাটে হয়ে আসা দৃষ্টি মিলতে থাকে ধীরে ধীরে। মাথাটা ভারী লাগছে অনেক, যেন 10 মণ পাথর দিয়ে কেউ তাকে চেপে ধরেছে। শরীর যেন প্যারালাইজড। মাথার নিচে তুলতুলে। মন্থর গতিতে মাথা তুলে বোঝার চেষ্টা করে অবস্থা। বাইরের বাতাস এবং বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই কানে যাচ্ছে না তার। উঠে বসলো সে ঢলতে ঢলতে। অনুভব করলো তার শরীর জিন্স প্যান্ট ভেজা। টপ ভেজা ছিল হয়তো, পাতলা কাপড় হওয়ায় শুকিয়ে গেছে। চুলের গোড়া ভেজা। টের পেল সে তার বাবার কোলে মাথা রেখে শুয়ে আছে। রুমের আলো কম। সেই কম আলোতেই দেখলো তার বাবা ইনানকে দুহাতে আগলে রেখে বুকে জড়িয়ে কাঁদছেন। বাবা, কাঁদছো কেন? কি হয়েছে? ফ্ল্যাশের মতো ইনানের চোখে পর্দায় ভেসে উঠল কিছুক্ষণ আগের ঘটনা। ছাদে আগুন পোহানোর প্ল্যান, বনে কাঠ কাটতে যাওয়া, বৃষ্টি, শরতের ধাওয়া, বাবার কল, প্রাণপণে ছোটা। তারপর কি? ইনান বাবার দিকে তাকায় ঝট করে। ছটফট করতে করতে বলে, শরৎ? শরৎ কোথায় বাবা? আর 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 আমি ঘরে আসলাম কিভাবে? জেফিল কোথায়? ইফাজ খান নিজেকে সামলান। কান্না বন্ধ করে শক্ত করেন নিজেকে। কেঁদে তো লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। কণ্ঠ দৃঢ় রেখে বললেন, রিল্যাক্স ইনান, কোথায় যাচ্ছি না তো আমি, ধীরে ধীরে বলছি সব। ইনান শান্ত হয় না। তার শরীরের শক্তি ফিরে পাচ্ছে না বিধায় উঠে দাঁড়াতে পারছে না। ঘড়ির কাঁটা এখন 11টা বরাবর। বৃষ্টি যখন হয়েছিল জেহফিল যে ভাঙা পায়েও ছাতা হাতে তার কাছে যাবে সে ব্যাপারে শতভাগ নিশ্চিত ছিল। এখন জেহফিলকে সে কোথাও দেখতে পাচ্ছে না। সে বারবার জেহফিলের খোঁজ জানতে চাইছে বাবার কাছে। জেহফিলকে আমাকে খোঁজার জন্য বাইরে গিয়েছিল বাবা? প্লিজ চুপ থেকো না। ইফাজ খান কিছুটা ইতস্তত করে জবাব দেন, কি যে বলো না ইনান, জেহফিলের হাঁটতেই যে কষ্ট হয়, ও কিভাবে সিঁড়ি বেয়ে নিচে যাবে এই অবস্থায়? ওকে ওষুধ দিয়েছি আমি, এখন ঘুমাচ্ছে। তোমার কাউসার আঙ্কেল আসছে, চেক আপ করবে জেহফিলের আর তোমার। এই মাসের টাইম তো হয়ে গিয়েছে। কথা ঘোরানোর চেষ্টা করে ইফাজ। ফোন হাতে নিয়ে কাউসারকে কল লাগান। নিজেকে ব্যস্ত দেখান যেন ইনান কোনো প্রশ্ন করতে না পারে। কিন্তু ইনান মুখ বন্ধ রাখলো না। তাহলে আমাকে নিয়ে আসলো কে? সিঁড়িতে অজ্ঞান হয়ে পড়েছিল বৃষ্টির ঠান্ডায় আর প্যানিক আটকে। আমি এসে তোমাকে নিয়ে এসেছি। আর শরৎ? কিছুক্ষণ চুপ থেকে ইফাজ খান ইনানের চোখে চোখ রেখে জোর করে হেসে বলল, জেলে পাঠিয়ে দিয়েছি। ইনানের চোখ ঝলমল করে উঠল। থ্যাংক ইউ সো মাচ বাবা। তুমি জানো না ও আমার লাইফটাকে হেল্প করে ফেলেছে। ও যাতে বের না হতে পারে। ডোন্ট ওয়ারি, আমি ওর ফাঁসির ব্যবস্থা করব। ইনান কিছুটা নিভে, এটা করা কি ঠিক হবে? একটা জীবন নিয়ে নেয়া, মৃত্যু ছাড়া তো আরও কত ধরনের শাস্তি আছে, ওগুলো দাও। কিন্তু প্লিজ বাবা, এসব না। আমার জন্য কেউ প্রাণ হারাক, এটা আমি চাই না।
ইফাজ খান কিছু বললেন না, কয়েকবার শুকনো গলায় ঢোক গিললেন যে ইনান বৃষ্টির আওয়াজকে ছাপিয়েও সে শব্দ শুনতে পায়। সে পূর্ণ দৃষ্টিতে বাবার দিকে তাকায়, কেমন অস্বাভাবিক লাগছে তাকে। হাত কচলাচ্ছে, পা নাচাচ্ছে, এদিক ওদিক বারবার তাকাচ্ছে, মুখের আদলে বয়স্কের ছাপ দ্বিগুণ বেড়ে গেছে যেন। ইনান জানে যখন তার বাবা অতিরিক্ত টেনশন করেন তখনই এমন করে। ইনানের কৌতূহল হলো, কে নিয়ে এত টেন্স? শরতের বাবা পাওয়ারফুল, শরৎকে ছাড়িয়ে নিবে বলে? বাবা আমার কথা। ইনানের চোখ আটকে যায় গেঞ্জির একটা নির্দিষ্ট অংশে। ইনান কথা থামিয়ে মনোযোগী চোখে তাকায়। ইফাজের হাতে ধরা মোবাইলের আলো তার পরিহিত গেঞ্জিতে গিয়ে পড়ছে। ইনান খপ করে তার গেঞ্জির সাইডের অংশটা ধরে, যেখানে শুকিয়ে যাওয়া গাঢ় লাল রক্ত এবং কাদামাটি লেগে আছে। রক্ত? রক্ত কেন? প্রায় চিৎকার করে উঠে ইনান। বাবা তোমার কিছু হয়েছে? বলো না, এত রক্ত কেন আসলো? ইনান অস্থির হয়ে পড়ে। শরৎ কি তার বাবাকে মেরেছে? নিশ্চয়ই মেরেছে। কতটা বিবেকহীন হলে বাবার বয়সী লোকের গায়ে হাত তোলে। ইফাজ খান থতমত খেয়ে যান। শরতের বডির প্রত্যেকটা অংশ সে কয়েক কিলোমিটার দূরে গিয়ে ডিসচার্জ করে আসেন। চাইলে এইখানে জঙ্গলেই পুঁতে ফেলতে পারতেন, কিন্তু এই জঙ্গলে ইদানিং কাঠুরেদের উৎপাত বেড়েছে। তারা যদি কোনোভাবে শরতের লাশ পেয়ে যায় তাহলে এই বিপদে পড়ে যাবে তারা। কারণ এই জঙ্গলের কয়েক কিলোমিটার পর্যন্ত জেহেফিলের বাড়ি ছাড়া আর কোনো বাড়ি নেই। সুতরাং সবার আগে আঙ্গুল উঠবে এই বাড়িটার দিকেই। তাই তিনি দূরের এক গভীর জঙ্গলে শরৎকে পুঁতে দিয়ে এসেছেন। ঘরে আসার পর গায়ের জ্যাকেট খুললেও ভুলে গেছিল গেঞ্জির কথা। তার ধারণা ছিল জ্যাকেটে রক্ত লেগেছে। গাঢ় নীল রঙের গেঞ্জিতেও যে রক্ত ছিল তা তার চোখের আড়ালেই রয়ে গেল। ইনান এবার নিজের দিকেও খেয়াল করে দেখল, তার হলুদ টপেও রক্ত লেগে গেছে ইফাজের গেঞ্জি থেকে। রক্তের বোটকা গন্ধে ইনানির মাথা দুলে গেল। এমনিতেই সে রক্ত দেখতে পারে না। ইফাজ খান দ্বিধাগ্রস্ত হয়ে বললেন, শত্রুর সাথে জাস্ট একটু মারামারি লেগেছে, তবে টেনশন করো না, আমার কিচ্ছু হয়নি। তুমি তো জানো আমার বাবা কত স্ট্রং। মেরে কুপাত করেছি আমি, আর ওর গায়ের রক্তই আমার জামাই লেগেছে। জেফিল জানিস শরতের কথা? না না, ওকে এসব বলিনি। বলেছি তুমি কাট কাটতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছিলে, বাস। ইনান নিশ্চিন্ত হলো। আচ্ছা বাবা, তাহলে আমি রুমে গিয়ে চেঞ্জ করে আসছি, তুমি জেফিলের একটা শার্ট পরে নাও। ইনান দুর্বল শরীরে রুমে যেতেই পা থেমে যায় তার। জেহফিল খাটে নেই। সে জেহফিল বলে ডাকতেই তার আগেই তার কোমর জড়িয়ে ধরে একজোড়া বলিষ্ঠ হাত। ইনান তা দেখেই চিনতে পারে মানুষটাকে। জেহফিলের হাতের প্রগাঢ় স্পর্শে দুর্বল শরীর আরো দুর্বল হয়ে যায় তার। ঢলে পড়তে নিলেই জেহফিল শক্ত করে চেপে ধরে নিজের কাষ্ঠ বুকের সঙ্গে। ইনান জেহফিলের দিকে ফিরে দেখল স্নিগ্ধ হাসি রেখা জেহফিলের বাদামি ঠোঁটে। মুচকি হেসে ইনান জেহফিলের কাঁধে এক হাত রেখে মাথায় আরেক হাত রাখে। হাসি বন্ধ হয়ে যায় জেহফিলের ভেজা চুল দেখে। আপনার চুল ভেজা কেন? জেহফিলের হাসি সরল না। গোসল করেছিলাম, গরম লাগছিল। এই ঠান্ডায় গরম লাগবে কেন? নাকি আমাকে বৃষ্টির মাঝে খুঁজতে বের হয়েছিলেন? চিন্তার সুর ইনানির কণ্ঠে। জেহফিল জবাব না দিয়ে ইনানির গলায় মুখ গুজে ঘ্রাণ নেয়। আমার বাটারফ্লাই। ইনান পুলকিত হয়, উষ্ণ শিহরণ বয়ে যায় শরীরে। জেহফিলের চুলে হাত বুলিয়ে মৃদু গলায় বলল, আপনি নাকি ঘুমাচ্ছিলেন? ঔষধে কাজ করে না বাটারফ্লাই। এসব কৃত্রিম ঔষধে আমি ঠিক হব না। আমার সুস্থ হওয়ার ওষুধ শুধুই তুমি। এই বলে ইনানের ক্রপ টপ গলে হাত ঢুকিয়ে পেটে বিচরণ শুরু করে। ইনান কাঁপছে। জেহফিল ক্রাশ দেওয়ালের সাথে হেলান দিয়ে রেখেছে। ইনান ক্রাশটা না নিয়ে জেহফিলকে ধরে খাটে বসায়। এবার নিজেও জেহফিলের কোলের ওপর বসে দুই পা দিয়ে জেহফিলের কোমর চেপে ধরে। জেহফিল নেশাতুর চোখে ইনানের দিকে তাকিয়ে আছে। তার ধূসু চোখে শানিত চাহনি এখন কোমল চোখে ইনানকে দেখছে। জেহফিল আচানক ইনানের ঠোঁট চেপে ধরে নিজের ওষ্ঠা ধরে। যেন কতদিনের ক্ষুধার্ত সে। দম ফেলার সুযোগ পায় না ইনান। তবে আগের মতো জেহফিলের থেকে ছাড়া পাওয়ার চেষ্টাও করল না, বরং দুই হাতে জেহফিলের ঘাড় জড়িয়ে ধরল। লম্বা সময়ের চুম্বনের পর জেহফিল ইনানের গলায় নেমে আসে। ইনানের পিঠে থাকা জেহফিলের হাত দুটো চলে আসে ইনানের পেটের কাছে। তখনই তার নজর গেল ক্রপটপে লেগে থাকা রক্তের দিকে। চোখে ধিক করে জ্বলে উঠল আগুন। ইনান জেহফিলের দৃষ্টি বরাবর তাকালে বুঝে যায় জেহফিলের চাহনি বদলালো কেন। সে নিজেকে ব্যাখ্যা দেওয়ার মতো করে বলল, আমার কিছু হয়নি জেহফিল। ওই শরতের সাথে বাবার অ্যাটাক হয়েছিল, বুঝলেন? ওরই রক্ত বাবার গেঞ্জিতে লেগেছিল, আর বাবা আমাকে হাঁক করেছিল, তাই আমার টপেও লেগেছে।
জেহফিল ইনানের কথা কানে তুলল না। তার ঘাড়ে রগ ফুলে গেছে। টেক ইট অফ রাইট নাও। জেহফিল অগ্নিঝরা গলায় বলল, তোমার শরীরে অন্যের রক্তমাখা জামা কেন থাকবে? ওয়াই? আই ফাকিং হেট ইট। তুমি ভুলে গেছো তোমার শরীর মন যে একান্তই আমার? তোমার শরীরে রক্ত দিয়ে আমার নাম লেখাটা ভুলে গেছো? এই বাজে জামাটা তাড়াতাড়ি খুলো, হারি আপ। জেহফিল রাগে কাঁপছে। অ্যাক্সিডেন্টের পরেই প্রথম ইনান জেহফিলের অগ্নিমূর্তি দেখল। জেহফিলের রাগ দেখে ইনান হেসে ফেলল। তার গাল দুই হাতে চেপে ধরে দুই গালে চুমু খায় সে, যেন জেহফিল একটা বাচ্চা। ইনান জেহফিলের চুলে বিলি কেটে বলল, আপনার এই অশান্ত রূপকেই আমি ভালোবাসি জেহফিল, প্লিজ বদলাবেন না। এই বলে ইনান জেহফিলের ঠোঁটে টুক করে চুমু খেয়ে জামা কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। চেঞ্জ করে এসে জেহফিলের কাছে চলে এলো। ইনান খাটের কাছে আসা মাত্র জেহফিল ইনানের হাত ধরে হ্যাচকার টান দিয়ে বুকের উপর ফেলে। ইনানের চুলগুলো কানের পেছনে গুজে ইনানের কাছাকাছি এগিয়ে যায় সে। সেই মোমেন্টে দরজায় আওয়াজ পড়ে, মামুনি, জেহফিলকে নিয়ে আসো, তোমার কাউসার আঙ্কেল এসেছে। জেহফিল দাঁতে দাঁত চাপলো। কোথাও যাচ্ছ না তুমি? ইনান উঠে গেল জেহফিলের বুক থেকে। জামা ঠিক করে জেহফিলকে শার্ট ঠিক করে দিল। শুধু আমি যাব না, আপনিও যাচ্ছেন সাথে। জেহফিল কিছু বলার আগে ইনান এক আঙ্গুল চেপে ধরল জেহফিলের ঠোঁটে। একটা কথাও না। চেক আপ না করলে পা ঠিক হবে কিভাবে? চুপচাপ বসে থাকবেন ভদ্র ছেলের মতো। গট ইট? জেহফিল মুখ গোমরা করে রইল। ইনান দরজা খুলে দেয়। কাউসার এসেই ইনান আর জেহফিল দুজনকেই ভালো করে চেক আপ করে। ইনান, ঠিক মতো ওষুধ খাচ্ছ তো মা? জি আঙ্কেল। আচ্ছা, আর চাপ নিবে না বেশি, টেনশন কম করবে। আর জেহফিলকে হাঁটাচলাও করিও না, ওকে বেড রেস্টেই থাকতে বলবে। যত কম হাঁটবে ততই ভালো, পায়ের ওপর প্রেশার কম পড়বে। ইনান জেহফিলের কাছে গিয়ে বসে। জেহফিল চোখ বন্ধ করে মাথা ঠেকিয়ে আছে হেডবোর্ডে। তার মুখ কঠিন। চোখ বুজে শক্ত মুখে বলল, ওনাদেরকে তাড়াতাড়ি চলে যেতে বলো। ইফাজ আর কাউসার কিছুটা চমকে ওঠেন। ইনান ইতস্তত বোধ করে, আমতা আমতা করে বলে, সরি আঙ্কেল, প্লিজ কিছু মনে করবেন না, ওনার শরীরটা একটু খারাপ লাগছে আজ। কাউসার মুচকি হেসে বললেন, ইটস ওকে, বুঝতে পেরেছি। তারপর ইফাজকে ইশারা করে রুমের বাইরে নিলেন। কি হয়েছে সবটা বলো আমায়। যেতে যেতে বলবো, ওইখানে বললে ইনান শুনে ফেলবে। আচ্ছা, তবে যা বুঝলাম পরিস্থিতি যথেষ্ট ঘোলাটে মনে হচ্ছে না। ইফাজ হঠাৎ কাউসারের হাত চেপে ধরে জোর করে হেসে বললেন, আরে ইনান, কিছু লাগবে? কাউসার ফিরে দেখেন ইনান পেছনে। ভাগ্যিস ইফাজ তাকে থামিয়েছে। আঙ্কেল বসুন না, আমি একটু আসছি। কিচ্ছু করতে হবে না ইনান, ব্যস্ত হয়ে না, আমি এক্ষুনি চলে যাব ইফাজকে নিয়ে। আর্জেন্ট বুঝলে। ইনানের সাথে আরো কিছুক্ষণ ভালো মন্দ বলে কাউসার আর ইফাজ বিদায় নিলেন। ভেজা কাপড়গুলো মেলতে ভুলে গেছিল ইনান। বাবাকে বিদায় দিয়ে দ্রুত গেল বারান্দায়। কাপড় মেলতে গিয়ে দেখল এই বৃষ্টির মাঝেও তাজবির বারান্দায় বসে ইনানের বারান্দার দিকেই তাকিয়ে আছে। আজ রুমে পর্দা টানানো ছিল। ভাগ্যিস আজ তাজবির আগের দিনের তুলনায় একটু বেশি হাসছে মনে হচ্ছে। চওড়া হেসে ইনানের দিকে তাকিয়ে আছে। তার হাতে আজ আর মোবাইল নেই, যেন বড় কোনো অর্জন হয়েছে তার। সেই খুশিতেই মেতে উঠেছে সে। তাজবির ইনানকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল, বাই বাই, গেমের ফাইনাল রাউন্ড চলে এসেছে, ইটস গনা বি ফান। এই বলে চোখ মেরে রুমে চলে গেল হাসতে হাসতে। ইনান তাজবিরের কথার আগা মাথাও বুঝতে পারল না, বোঝার চেষ্টাও করলো না। বারান্দার দরজা আটকে দিল ঠাস করে। গভীর নিদ্রায় আচ্ছন্ন পরিবেশ। শুনশান নীরবতায় ডুবে গেছে সব। ঘন জঙ্গলের বড় বড় গাছের পাতা যেন নেতিয়ে গেছে ঘুমে। থেকে থেকে দূর হতে ভেসে আসছে শেয়ালের হাঁক। চাঁদের রূপালী আলো গাছের পাতার উপর ঝলমল করছে। যত দূর চোখ যায় তত দূর কেবল গাছেদের মেলা। মনে হয় শেষ মাথায় আকাশ এবং গাছ একত্রে মিলে গেছে, কোনো কৃত্রিম আলো নেই। তার দিকেই এক ধ্যানে তাকিয়েছিল তাজবির। একটা নির্দিষ্ট দিনের অপেক্ষা করছিল কত বছর। সেই দিনটা আসতে চলেছে, তবে কাল পরশুর মধ্যে। বুক ভরে শ্বাস নেয় সে, যেন ঠান্ডা বাতাস তার ভেতরে ঢুকে সমস্ত দুঃখ, যন্ত্রণা, ক্রোধ এক নিঃশ্বাসে বের করে দিচ্ছে। এত শান্তি এর আগে কখনো পায়নি। কিন্তু চোখ খুলে সামনের বাসাটার দিকে তাকায় সে, যেখানে বারান্দায় এবং ছাদে স্বল্প পাওয়ারের লাইট জ্বলজ্বল করছে। বুকের ভেতরটাই হুট করে মেঘের ছায়া নামে।
একটু আগের প্রশান্তিকে দূর করে গুমোট হয়ে ওঠে মন। সামনের বারান্দায় পর্দার সামান্য উড়ে গেলে একটা ঘুমন্ত মুখ ক্ষণকালের জন্য ঝিলিক দিয়ে ওঠে চাঁদের মিষ্টির আলোয়। তাজবির বারান্দায় রেলিংয়ে হাত রেখে নির্বিশেষ চোখে চেয়ে থাকে সেদিকে। ইনানের চাঁদের মতো সুন্দর মুখখানি শান্ত অভিব্যক্তিতে বারান্দার দিকে মুখ করে ঘুমিয়ে আছে। তাজবিরের মনে হালকা দ্বিধার একটা সুতো ধীরে ধীরে পেঁচিয়ে ধরে তার হৃদয়টাকে। সে যা করছে এবং করবে তা ইনানকে কতটা কষ্ট দিবে তা ভেবেই তার মনে আনন্দ মুছে যাচ্ছে ধীরে ধীরে। প্রিয় মানুষের সত্যটা যখন ইনান জানতে পারবে তখন নিজেকে সামলাতে পারবে। তাজবির নিজেকে নিজেই প্রশ্ন করল, সে কি ঠিক করছে কাজটা? তার মনের কুটিল সত্তাটা ভালোটাকে দমিয়ে রেখে হেসে উঠে উত্তর দিল। তাজবির সমর্পণ করল সেই কুটিল সত্তার নিকট। আসলেই তো জীবন একটাই, এত আফসোস রেখে মরবে কেন সে? তাজবিরের ভাবনার জাল ছিন্ন হয় ইনানের বাড়ির সামনে কাউকে দেখে। ভালো করে দেখার জন্য দূরবীনে চোখ রাখলো। তারপর কিছু একটা ভেবে গায়ে শার্ট চড়িয়ে বেরিয়ে পড়ল। ইনানের গাঢ় ঘুম বিঘ্নিত হয় অস্পষ্ট এক আওয়াজে। ঘুমের ঘোরে উঠে বসে, চারিদিকে চোখ বোলায়। মস্তিষ্ক জেগে নেই। বাইরের চাঁদের আলোয় রুম উজ্জ্বল। ইনান হাতরে জেহফিলকে খুঁজতে লাগলো, পেল না। কিন্তু ইনানের ঘুমন্ত মস্তিষ্ক জেহফিলের অনুপস্থিতি ধরতে পারল না। কোলবালিশকে জেহফিল ভেবে আবারও ঘুমে তলিয়ে গেল। প্রায় অনেকক্ষণ পর ইনান হুড়মুড় করে জেগে ওঠে। বাইরের ঠকঠক আওয়াজে ঝিম ধরে বসে বোঝার চেষ্টা করলো আসলে কি কোনো আওয়াজ পেয়েছে কিনা। তার ভাবনার মাঝে আবারও জোরে আওয়াজ ভেসে আসে। হঠাৎ আওয়াজে কিছুটা চমকে যায় ইনান। এই গভীর রাতে কি এমন ধাক্কাধাক্কি করছে? আওয়াজ অসহ্য পর্যায়ে চলে গেলে ইনান বিরক্ত হয়ে ধূপধাপ পা ফেলে চলে আসে মেইন ডোরে। এমনভাবে ধাক্কাচ্ছে যেন ভেঙে ফেলবে দরজাটা। সেই মুহূর্তে জেহফিলের কথা ইনানের মাথা থেকেই বেরিয়ে গেছে। তার ঘুমের ঘোর ভালোভাবে কাটেনি, মাথাটা দুলছে। লাইট জ্বালিয়ে ডোর হলে চোখ রাখতেই ঝটকা দিয়ে উঠে তার শরীর। তাড়াতাড়ি করে দরজা খুলে দেয় সে। হতবাক কণ্ঠে বলে, আপনি এখানে কেন পলক? পলকের চুল এলোমেলো, হাঁপাচ্ছে সে দরজা ধরে। চোখ টকটকে লাল, আগের থেকে বেশ কিছুটা শুকালেও মলিন চেহারাটাও নজরে পড়ার মতো। পলক বড় বড় শ্বাস ফেলতে ফেলতে বলল, জেফিল কোথায়? মানে? ইনানের সামান্য কথাটাও যেন পলকের মাথায় আগুন ধরিয়ে দিল। সে ফুসফুস করতে করতে ভেতরে ঢুকে বলল, জেফিলকে ডেকে আনো, ওর সাথে বোঝাপড়া আছে, এবার আর ছাড়বো না। পলকের ঠোঁটে ভয়ানক হাসির দেখা মিলল। ইনানের মুখ থেকে রক্ত সরে গেল। ঘুম উবে গেছে তার। মনে পড়ে গেল জেহফিল কি নিষ্ঠুরভাবে পলককে মেরেছিল। তারপর আর পলকে দেখা মিলেনি কয়েক মাস। ইনান ভেবেছিল পলক হয়তো ক্ষমা করে দিয়েছে বা ঝামেলা বাড়াতে যায়নি। কিন্তু হঠাৎ এত মাস পর ওর উদয় হয়ে জেহফিলের খোঁজ করাটা মেনে নিতে পারছে না সে। তবে কি পলকের সাথে হওয়া অন্যায়ের শাস্তি দিতে এসছে সে? পলক পুলিশ, সে কোনো না কোনোভাবে জেহফিলকে হাজতে নেওয়ার জন্য আসেনি তো? পলক পাগলা ঘোড়ার নাই ইনানের অনুমতি ছাড়া ইনানের রুমে ঢুকে জেহফিলকে খুঁজতে লাগলো। উল্টে পাল্টে খাটের নিচে, বাথরুম, ক্যাবিনেটে, বারান্দায় খোঁজাখুঁজি আরম্ভ করলো সে। না পেয়ে 8 রুম সহ আরো যতগুলো রুম আছে সবগুলোই তন্ন তন্ন করে খুঁজলো। আর পাগলের মতো বলতে লাগলো, আমার সব কেড়ে নিয়েছিস তুই, তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। ইনান পিছু পিছু আসতে লাগলো পলকের। আর বারবার তাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। প্রত্যেক রুমে জেহফিলকে খুঁজে না পাওয়ায় তাকে ভাবিয়ে তুলল। জেহফিলের ক্রাশটাও টেবিলে আছে। মনে হয় না পলক তা খেয়াল করেছে। ইনান মনে প্রাণে চাইছে জেহফিল যেখানেই থাকুক যেন কোনোভাবে বেরিয়ে না আসে। সে জেহফিলকে হারাতে চায় না, কোনোভাবেই না। যদি পলক কোনোভাবে জেহফিলের খোঁজ পেয়ে যায়, জানে না সে পলককে কি করবে। জেহফিলকে বাঁচানোর জন্য যা করার সবটা করবে। দরকার পড়লে সেদিনে জেহফিলের মতো করে ধরে রেখে মেরে স্মৃতি ভুলিয়ে দিবে। কিন্তু পলকের মতো শক্তিশালী একটা ছেলেকে ইনানের মতো পুঁটি মাছ কিভাবে ধরবে? এই চিন্তায় ইনান পলককে ধরার চিন্তা বাদ দিল। পলক এতটাই উত্তেজিত ছিল যে তার হতবুদ্ধি লোপ পেয়েছে। সে কিচেনের ক্যাবিনেট পর্যন্ত খুলে খুলে দেখছিল যেন জেহফিল তার বিশালাকার চওড়া দেহ নিয়ে ছোট্ট ক্যাবিনেটে লুকিয়ে থাকবে। সে নিচের গোটামনো পর্যন্ত পাগলের মতো খুঁজে এসেছে। উপরে এসে একটা রুম 3-4 বার করে চেক করেও জেহফিলের টিকিট আরও দেখা মিলল না। শেষমেশ হতাশ হয়ে পলক থামলো। তার কপাল বেয়ে টুপটুপ করে ঘাম ঝরছে। পরনের শার্ট ভিজে গেছে। অ্যাটলিস্ট বলবেন তো জেহফিলকে কেন খুঁজছেন?
পলক ক্রুর চোখে ইনানের দিকে তাকায়। আজ সে দেশে এসেছে। এয়ারপোর্ট থেকে বেরোতেই তার মোবাইলে টুং করে একটা মেসেজ আসে। বিরক্ত হয়ে মোবাইল অফ করতে নিলে দেখে একটা ছবিও আসে। শরতের বোন রুহি তার এক্স বয়ফ্রেন্ড ছিল, এখন আবার পলককে পাওয়ার জন্য পিছু পিছু ঘুরছে, আর সে কারণে নাম্বার জোগাড় করে তাকে বিরক্ত করা শুরু করেছে। প্রতিদিন খালি মেসেজ করবে কোনো না কোনো অজুহাতে। পলক পাত্তা দেয় না। যে মন থেকে উঠে গেছে তাকে সহজেই আগের মতো মনে জায়গা দেওয়া যায় না। পলক সবসময় রুহির মেসেজ ইগনোর করে, কিন্তু পরপর কয়েকটা ছবি পাঠালো রুহি। ধমক দেওয়ার জন্য পলক মেসেজে যেতেই তার রুহু কেঁপে উঠল ছবিটা দেখে। একটা দেহের কয়েকটা অংশ কাটা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে, মাটি লেগে আছে, যেন কেউ মাটির নিচ থেকে তুলে এনেছে। শরীর থেকে গলা আলাদা করা, চোখ মুখ কোনটা কোথায় বোঝা যায় না। দেখে পলকের গা গুলিয়ে উঠল। রুহির সাথে সাথেই কল দিল। পলক ধরতে রুহির কান্নার আওয়াজ শোনা গেল। হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।